Realme Narzo 50 ফোনটা দুদিন আগে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল অ্যান্ড প্রায় সবাই জানে যে এটার প্রাইস হচ্ছে 16,490 টাকা। সো এরকম একটা প্রাইস পয়েন্টে কিন্তু অলরেডি বাংলাদেশের Redmi Note 11 ফোনটা চলছে অ্যান্ড আমি কিছুদিন আগে বলেছিলাম যে Redmi Note 11 এরকম একটা প্রাইস পয়েন্টে বেস্ট হবে, বাট Realme Narzo 50 লঞ্চ করে Realme একেবারেই তাক লাগিয়ে দিয়েছে অ্যান্ড বলতে হয় যে এই প্রাইসে অলমোস্ট এই ফোনটাই বেস্ট। বাট সব কিছুই বেস্ট না, কিছু কিছু প্রবলেমস তো অবশ্যই রয়েছে। সো সেই সকল প্রবলেমস প্লাস হচ্ছে এই ফোনের কি ভালো দিক রয়েছে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব অ্যান্ড বলবো যে এই প্রাইস রেঞ্জে আসলে কি Narzo 50টা বেস্ট কিনা। তো ফুল ভিডিও জন্য মাইন থাকছে আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন। ফার্স্ট অফ অল যদি লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, বেশ জোস একটা লুকসে এসেছে, বাট অনেকের কাছে হয়তো ফোনটা একটু মোটা লাগতে পারে। এই ফোনের থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটারে অ্যান্ড এর ওয়েট হচ্ছে 194 গ্রাম। সো বলতে গেলে বেশ ভালোই লাগে, খুব একটা খারাপও না এবং হেভি ওয়েটের ফোনও বলা যায় না। ফুল প্লাস্টিক বডির একটি ফোন অ্যান্ড ফ্রেমেও থাকছে প্লাস্টিক ফ্রেম। পেছনে 3টে ক্যামেরা রয়েছে এবং এর পেছনে কিন্তু আপনার এর পেছনে কিন্তু খাঁচকাটা টাইপের একটা ডিজাইন দেখতে পারবেন যেটা ম্যাট ফিনিশেরই বলতে হয়, যার ফলে হাতের ছাপ পড়ার একটু সম্ভাবনা কম থাকবে। ফোনের ডান পাশে আসলে পেয়ে যাবেন এর পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার এবং এর পাওয়ার বাটনে থাকছে এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটই বলা যায়। পোর্টস অ্যান্ড বাটনসের কথা বলতে গেলে প্রায় সকল প্রকার পোর্টস অ্যান্ড বাটনস এখানে পেয়ে যাবেন। USB Type-C চার্জিং পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, স্পিকার গ্রিল, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। বাট দুঃখজনকভাবে এরকম একটা বাজেটে এসেও আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা পাচ্ছি না, যেটা আমার কাছে একটু খারাপ মনে হয়েছে। আরেকটি বিষয়, এই ফোনে কিন্তু সিঙ্গেল স্পিকার থাকছে, যেখানে আমরা এই প্রাইস পয়েন্টে Redmi Note 11কে স্টেরিও স্পিকার দিতে দেখছি। সো এখানেও কিছুটা কাটছাট মনে হচ্ছে, অবশ্যই এখানে ডুয়াল স্পিকার দিলে ভালো হতো। এই ফোনে আপনারা দুটো সিমের পাশাপাশি একটি SD কার্ডও ইউজ করতে পারবেন যেটা 1 TB সাপোর্টেড। অ্যান্ড বলতে গেলে এই ছিল মোটামুটি এর লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি, বেশি কিছু এই বিষয়ে বলার নেই। সো ডিরেক্ট স্পেসিফিকেশনে যাওয়া যায়। ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চের ফুল HD প্লাস রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, যেটা তো 120 Hz রিফ্রেশ রেট থাকছে অ্যান্ড এর PPI ডেনসিটি হচ্ছে 400। বলতে গেলে IPS LCD প্যানেল ডিসপ্লেটা অনেকের কাছে এখন খুব একটা ভালো লাগে না, বাট বাজেটের কথা চিন্তা করতে গেলে খারাপও বলা যায় না। এখানে 120 Hz রিফ্রেশ রেট থাকছে, সো টাচ রেসপন্সটা কিন্তু বেশ ভালো পাবেন। পাশাপাশি বলতে গেলে এই ফোনে কিন্তু ব্রাইটনেসের ঘাটতি একেবারেই লক্ষ্য করবেন না, সবকিছু আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। অ্যান্ড যারা গেমিং করেন তাদের জন্য কিন্তু এই 120 Hz রিফ্রেশ রেটটা অনেক প্রয়োজন, কারণ বিভিন্ন হাই রেজলিউশনের যে সকল গেম রয়েছে তারা কিন্তু 120 Hz সাপোর্ট করে। সো গেমিংয়ের জন্য যেহেতু এই ফোনটা বানানো হয়েছে, সো খারাপ বলা যায় না। ডে টু ডে টাস্কিংয়ে এই ডিসপ্লেটা বেশ ভালো পারফরমেন্সই করবে, টুকটাক কালারের অভাব ছাড়া প্রায় সব কিছুই ঠিকঠাকই থাকবে। পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এই ফোনে থাকছে Android 11। 2022 এসেও কেন Android 11 দিল আমি একেবারেই জানি না, 12 দিলে অবশ্যই ইন্টারেস্টিং হতো। অ্যান্ড এটাতে রান করছে Realme UI 2.0। চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96 চিপসেট, যা একটি 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি অক্টা-কোর প্রসেসর এবং ক্লক স্পিড হচ্ছে 2.05 GHz। জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। পারফরমেন্সের দিক চিন্তা করতে গেলে MediaTek Helio G95 চিপসেটটার মতোই অনেকটাই পারফরমেন্স করে, হালকা একটু ডিফারেন্স হয়তো আপনারা লক্ষ্য করবেন, বাট গ্রাফিক্সের ক্ষেত্রে MediaTek Helio G95 চিপসেটটা অনেকটা এগিয়ে থাকবে। এখানে PUBG, Call of Duty, Asphalt 9 এর মতো গেম রান করা হয়েছিল, যেটা থেকে বেশ ভালো একটা পারফরমেন্সই পাওয়া গিয়েছে। আপনারা PUBG যে গেমটা রয়েছে সেটা হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, বাট 1 আওয়ার প্লাস গেমিংয়ের ক্ষেত্রে ফোনটা কিছুটা হিট আপ হয়, যার ফলে কিন্তু কোনো প্রকার পারফরমেন্সে ড্রপ হয় না। Call of Duty আপনি একেবারে হাই রেজলিউশনে খেলতে পারবেন, যেটাতেও ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে। অ্যান্ড অ্যাজ ইফ Asphalt 9 এর কথা বলতে গেলেও বেশ ভালো পারফরমেন্সই করে। বাট বাংলাদেশে যেহেতু এর মাত্র 464 ভ্যারিয়েন্ট রয়েছে, সেটা আমার কাছে একটু খারাপ লেগেছে। যদি হায়ার ভ্যারিয়েন্ট লঞ্চ করা হতো সেক্ষেত্রে হয়তো গেমিংয়ের ক্ষেত্রে আরও ভালো পারফরমেন্স পাওয়া যেত। যদিও Realme তাদের একটি পোস্টে বলেছে তারা 6/128GB যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটাও বাংলাদেশে লঞ্চ করবে। সো দেখা যাক কি হয়। এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1। এবার যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। বলতে গেলে বাকি যে দুটো সেন্সর রয়েছে সেগুলো একেবারেই আজাইরা নো ইউজ, বাট 50 মেগাপিক্সেলের যে সেন্সরটা রয়েছে সেটাতে বেশ ভালো ছবি তুলতে পারবেন। মেইনলি ডে লাইটে বেশ ভালো শার্পনেস এবং ডিটেলস ধরে রাখতে পারে, কালারকে কিছুটা বুস্ট আপ করে, যেটা অনেকের কাছেই হয়তো ভালো লাগে। অ্যান্ড নাইট মোডের কথা বলতে গেলে নাইট মোডে বেশ ভালো ডিটেলস ধরে রাখতে পারে, শার্পনেসের তেমন একটা ঘাটতি আপনারা লক্ষ্য করবেন না।
এই বাজেটের কথা চিন্তা করতে গেলে বেশ ভালো একটা ক্যামেরা পারফরমেন্সই আমাদের দিতে পেরেছে। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে 1080p 30fps এ রেকর্ড করতে পারবেন, যেটাতে কোনো প্রকার জাইরো ইএসএর সাপোর্ট থাকছে না। ফ্রন্টে আবার বেশ ভালো একটা সেন্সরি দেওয়া রয়েছে, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যেটা দিয়ে আপনারা 1080p 30fps এ রেকর্ড করতে পারবেন। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা পারফরমেন্সটাও বেশ ভালো, ফেসকে কিছুটা লাইট আপ করে বিউটি মোডে তুললেও বেশ ভালো একটা ছবি পাওয়া যায়। যারা সেলফি লাভার রয়েছেন তাদের কাছে হয়তো এই সেলফি ক্যামেরাটা বেশ ভালো লাগবে। এবার যদি ব্যাটারি নিয়ে কথা বলি, ফোনে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড উইদিন 1 আওয়ার 15 to 20 মিনিটে আপনার এই ফোনটা ফুললি চার্জ করতে পারবেন, যেটা এই ফোনের অনেকটা ভালো দিক লেগেছে। অর্থাৎ 0 থেকে 100% চার্জ করতে আপনাদেরকে মাত্র 1 ঘন্টা 15 মিনিট ব্যয় করতে হবে। চার্জিং ব্যাকআপের কথা বলতে গেলে যারা রেগুলার ইউজার রয়েছেন তারা 1.5 দিনের অধিক সময় ব্যাকআপ পেয়ে যাবেন, বাট যারা একটু হার্ড ইউজ করেন তারা 1 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, টেনশন করার মতো কিছুই নেই। সো চার্জিং এর ক্ষেত্রে বলতে গেলে আমার কাছে বেশ ভালো লেগেছে। সো এই ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে নো কমপ্লেন, বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ এখানে ইউজ করা হয়েছে। তো এবার যদি এই ফোনের ওভারঅল পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটা এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট ফোন নিয়ে বলা যায়। মেইনলি এই ফোনটা রিয়েলমি লঞ্চ করেছে গেমারদের টার্গেট করে, যারা ইয়াং জেনারেশনের গেমার রয়েছেন মেইনলি তাদেরকে টার্গেট করে রিয়েলমি এটা লঞ্চ করেছে। সো যাদের ক্যামেরাটা মেইন পারপোজ না, শুধুমাত্র গেমিংটা প্লাস হচ্ছে পারফরমেন্সটা মেইন পারপোজ, তারা এই ফোনটা চোখ বন্ধ করে নিতে পারেন। ভালো একটা ব্যাটারি ব্যাকআপ রয়েছে, ভালো চিপসেট রয়েছে, অ্যাজ এ গেমিং চিপসেট রয়েছে। অ্যান্ড ডিসপ্লের ক্ষেত্রে 120 Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন। সো ওভারঅল দিক থেকে চিন্তা করতে গেলে বেশ ভালো। বাট আপনাদের যদি ডেইলি লাইফে ভালো একটা পারফরমেন্সের ফোন দরকার, অর্থাৎ ওভারঅল দিক চিন্তা করতে গেলে, সেক্ষেত্রে রেডমি নোট 11 ফোনটা অবশ্যই বেস্ট। বাট যারা অনলি গেমিংটাই করতে চান তাদের জন্য রিয়েলমি নার্জো 50টাই বেস্ট বলে মনে হয়। অ্যান্ড এই ফোনটার প্রাইস আমি প্রথমে বলে দিয়েছি, সেটা হচ্ছে 16,490 টাকা, অর্থাৎ 16,500 টাকা। সো এরকম একটা প্রাইস পয়েন্ট আমার কাছে ফোনটা একেবারে খারাপ মনে হয়নি, মোটামুটি ভালো একটা ফোনই বলা যায়। অ্যান্ড বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনার ইউজার কীরকম, সেই অনুযায়ী আপনি দুটো ফোনের মধ্যে যে কোনো একটি ফোন নিতে পারেন। অ্যান্ড আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।